হ্যালো, হাই হাই। স্ক্রিন উল্টে গেছে। ওকে ওকে, আমাকে শোনা যাচ্ছে? অডিও ভিডিও আমাকে একটু বলো অমৃতা দি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। লাইফটা কি অ্যাপ্রুভড হয়েছে? হ্যালো অর্পিতা। লাইফটা একটু অ্যাপ্রুভ করতে হবে। গুড ইভিনিং। আচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আমি অনেকদিন পর এলাম। অমৃতা একটু চেক করে বলবে যে লাইফটা অ্যাপ্রুভ কিনা। ওকে 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 ওকে, তাহলে অ্যাপ্রুভ যখন, আমি স্টার্ট করছি আমার প্রথম গল্প দিয়ে। আজকে বেশিক্ষণ সবার নেব না, দুটো গল্প বলবো। আশা করি একটু ওয়েট করে যাই। আচ্ছা, আমি স্টার্ট করছি, সবাই জয়েন করুক। আমি স্টার্ট করে দিচ্ছি। তো আজকে আমি যে গল্পটা শুরু করব সেটি, প্রথম যে গল্পটি সেটি আমার একটি বন্ধুর কাছ থেকে নেওয়া। অয়নিক তার নাম। আর সে হচ্ছে অয়নিক, যে সে এখন বিয়ে ঠিক করে নিয়েছে অফকোর্স। আমি যে ঘটনাটা বলবো সেটা 5-6 বছর আগেকার ঘটনা। আর আমি অয়নিক কিভাবে এই ঘটনার সাথে, মানে কেন, মানে কিভাবে জানতে পারলো ঘটনাটা, সেটা আগে একটু বলে দিই। সেটা হচ্ছে যে প্রায় 7-8 বছর আগে,
অয়নিকরা একটা যে জায়গাটার ঘটনা, সবার আগে বলে দিই, যে জায়গাটির ঘটনা এবং যাকে নিয়ে, যাকে কেন্দ্র করে ঘটনা, তাদের নামটা এবং জায়গাটা আমি বলছি না, তবে কলকাতারই একটি জায়গা। এবং সেখানটা এতটাই, ওটা মানে চারিপাশে এতটাই পপুলার হয়েছিল এবং এতটাই প্রত্যেকের মধ্যেই ব্যাপারটা দেখা গিয়েছিল এবং একটু ভয় পেয়েছিল, সো ওটাকে আমরা একটু অ্যাভয়েড করে যাচ্ছি। তো আমি আগে ঘটনা শুরুর আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, নাহলে ঘটনাটা বোঝানোটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে। সেটা হচ্ছে যে অয়নিকরা প্রায় 7-8 বছর আগে একটা গ্রুপ করে, তখনকার দিনে তো ওই টিউশন পড়তে যাওয়া ব্যাপারটা ছিল, তো ওরা একটা গ্রুপ করে অঙ্ক স্যারের কাছে পড়তে যেত, একজন অঙ্ক স্যারের কাছে। ঘটনাটা ওই অঙ্ক স্যারকে নিয়ে, এবং আমি ধরে নিচ্ছি ওনার নাম সুদীপ স্যার, ঠিক আছে? আচ্ছা, সুদীপ স্যারের ক্যারেক্টারটা একটুখানি বলে দিই। সুদীপ স্যার হচ্ছেন, একে তো ব্রাহ্মণ হয়েও পইতে পড়েন না, ঠাকুর ফাকুর একেবারেই বিশ্বাস করেন না, মানে এতটাই নাস্তিক উনি যে ঘরে একটা ঠাকুরের ছবি পর্যন্ত রাখাটাও উনি পছন্দ করেন না। এবার সুদীপ স্যারের পরিবারে, এটা আমি বলছি 7-8 বছর আগে, যে সুদীপ স্যারের পরিবারে ছিল হচ্ছে, সুদীপ স্যার ছিলেন, ওনার মা, বাবা, দাদা বৌদি, কোনো ছেলেপুলে তখনও ছিল না। এবার ওনাদের যে বাড়িটা ছিল, সেই বাড়িটার ডেসক্রিপশনটা আগে দিই, তারপরে আমি আসছি। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে ওনার বাড়িটা হচ্ছে একটা, যেরকম মেন রাস্তা থেকে একটা গলি ঢুকেছে, গলি থেকে মানে আরো সরু গলি, ঠিক আছে? এবং সেই গলিটার মধ্যে প্রায় লাইট নেই বলেই চলে, অন্ধকারে। আর পরপর এমনভাবে বাড়িগুলো রয়েছে, আর পাশটাতেই রয়েছে, মানে 4-5টা বাড়ি রয়েছে ওই গলিটার মধ্যে, আর ওই গলিগুলোর পাশে আর একটা গলি বেরিয়ে যাচ্ছে, যেটা আবার আর একটা মেন রাস্তায় উঠবে আর কি। ওটা একটু মানে গলিরও গলি আর কি, ভেতরে দি এন্ড টাইপের, আর ওখানটা একটা জঞ্জালের মতো জায়গা রয়েছে। তো সেই জায়গাটা না ভীষণ মানে নিস্তব্ধ, ভীষণই মানে কি বলবো, চুপচাপ। ওদিকে লাইট তখনও অতটা মানে এসছে, মেন রোডের রাস্তা লাইটগুলো এসে বা তার গলিগুলোতে এসে, কিন্তু তখনও ওর ভেতরে মানে তার ওই ভেতরটা, কোনাটার ভেতরে ওরকম লাইট আসেনি। তো যেটা বলছিলাম, যে সুদীপ স্যার যিনি ছিলেন, উনি প্রচন্ড নাস্তিক ছিলেন, ব্রাহ্মণ হয়ে পইতে পড়তেন না, কাইন্ড অফ। এগুলো দেখো, আমি এগুলো নিয়ে কোনো জাজ করছি না, আমি ওনার জাস্ট ক্যারেক্টারটা বলছি। এটা অনেকেই থাকতে পারে যে নাই মানতে পারে, বা তাতে আমার কোনো আপত্তি নেই। আমি এখানে কোনো রকম কোনো ধর্ম কিচ্ছুকে আমি প্রমোট করছি না, আমি জাস্ট গল্পের খাতিরে এটা না বললেই নয়, তাই আমি বলছি যে উনি প্রকৃতপক্ষে একেবারে নাস্তিক ধরনের মানুষ ছিলেন। ইভেন বিয়ের সময় যে পইতে পড়তে হতো সেটাও উনি পড়েননি, উনি এগুলোকে একেবারেই উনি পছন্দ করতেন না। তো ওনার ঘরে কোনো রকম ঠাকুরের ছবি কিচ্ছু ছিল না। এবার ঘরের বর্ণনাটা দিই। একে তো অন্ধকার গলি, তারপরে ওনার বাড়ির এন্ট্রান্সটা, প্রথমে একটা ছোট্ট গেট, সেই গেটটা খুলে আমি ঢুকলে সরু একটা অন্ধকার গলি চলে যাচ্ছে, তারপর বাড়ির মেন ডোর থেকে তারপরে আসলে বাঁদিকে একটা ঘর, যেখানে হচ্ছেন স্যার টিউশনি পড়াতেন। তারপরে রয়েছে একটা ডাইনিং ড্রয়িং রুম, আর ওদিকে একটা রান্নাঘর রয়েছে, দাদা বৌদি ঘর রয়েছে, বাবা মায়ের ঘর রয়েছে। বাবা মা দাদা বৌদি তবুও কিছুটা ধূপ ধুনো সন্ধে এগুলো হতো।
বাট স্যারের ঘরে কোনো রকম কিচ্ছু ছিল না। দিস ইজ দ্য স্টোরি, প্রথম স্টোরি, একতলা। এবার উনি আসতেন অঙ্ক, এবার সব বাচ্চারা আসতো, ওই নিচে তলাটা উনি অঙ্ক করাতেন। এবার বলি, ওনার অনেক দিন ধরেই উনি একটি মেয়েকে ভালোবাসতেন এবং তারপর ধীরে ধীরে বিয়ের কথা হয়। এবার শুরু বলতে পারো যে 5-6 বছর আগে উনি সিদ্ধান্ত নেন যে উনি বিয়ে করবেন। এবার বিয়ে করার জন্য জায়গাটা খুবই কম পড়ছে, তো উনি ওনার টিউশনির টাকায় নিজে বাড়ির ওপরে দোতলা করেন। দোতলাতে 2টো রুম ছিল, অপোজিট করে সিঁড়ি দিয়ে উঠলে ডাইনিং ড্রয়িং, আর অপোজিটে দুদিকে 2টো রুম আছে, একটা বেডরুম, একটা এমনি রুম আছে। সবে এবার উনি বিয়ে করেন, বিয়ে করে আসেন, তখনও স্যার নিচেই পড়াচ্ছেন, ঠিক আছে। এবার ওপরে স্ত্রী কি করবেন সেই সময়, তো উনি একটু নাচতে ভালোবাসতেন, তো নাচ পছন্দ করতেন এবং উনি টিউশনি শুরু করেন। তো কয়েকজন কাছে পিঠে ছেলে মেয়ে আসতো, ছেলে মেয়ে না, মেয়েরাই বেশিরভাগ আসতো, এবং খুব সেরকম যে আহামরি একটা নাচের স্কুল সেরকম কিছু নয়, খুব গুটি কয়েকজনকে নিয়ে হতো। এবং তার মধ্যে একটি মেয়ে ছিল, যে মেয়েটি মানে বাড়িতে তার নিজের মা মারা গেছিলেন, সৎ মা ছিলেন, তো সেখানে ওর বাড়িতে প্রবলেম ছিল নাচ নিয়ে, তো বেশিরভাগ সময়টা উনি তো ওই মেয়েটি এই স্যারের ওয়াইফের সাথে মানে টাইম কাটাতেন, এই বাড়িটায় আসতেন, ওপরের ঘরে থাকতেন। একটা রুম তো বললাম নাচের জন্য ছিল, একটা রুম এতে ছিল, তো এইভাবে ওনারা কাটাতেন। এবার স্যারের ওয়াইফ কনসিভ করেন, স্যারের ওয়াইফ কনসিভ করতে তারপরে বাচ্চাটাও স্মুথলি হয়, তবে ওনার যে এই নাচ শেখানোর যে ব্যাপারটা, সেটা ধীরে 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 একটু হলেও ডিট্যাচ হতে থাকে। এবং খুব বেশি হয়তো স্টুডেন্টরা ম্যামের সাথে হয়তো খুব অ্যাটাচ ছিল, এটা তো হয়েই থাকে, কিন্তু ওনার বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে মানুষ করতে গিয়ে ওনার না ওই টাইমটা হয়নি। ওনার ধীরে 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 এটা চলে যায়, মানে কন্ট্যাক্ট স্টুডেন্টদের সাথে সেরকমভাবে কথা বলা বা তাদের সাথে এ করা, ওগুলো কিছুই ছিল না। এবার ধীরে ধীরে কমতে থাকছে। এবার বাচ্চাটা বড় হচ্ছে, আর এদিকে স্যারও কিন্তু টিউশন পড়াচ্ছেন, তবে তখনও ওপরে ওঠেননি, উনি নিচেই পড়াচ্ছেন। ততদিনে তো আমি বললামই আমার বন্ধু পাস আউট করে গেছে, এটা মানে পরে যখন ও গেছিল তারপরেই ঘটনা এটা। তো যেটা হয়, এবার যেটা ঘটনা, যখন বাচ্চাটার জন্মদিন হচ্ছে, 1 বছর অনুষ্ঠান করে হচ্ছে, এবার ধীরে ধীরে ওরা সাজাচ্ছে। এবার যেহেতু এটা পুরোপুরি স্যার নিজের টাকাতেই বানিয়েছেন, তো ন্যাচারালি টিউশনগুলো এবার ধীরে ধীরে উনি ওপরে শিফট হচ্ছেন, পুরোপুরিভাবে ব্যাপারটা হচ্ছে। তো ঘটনা যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে যে ছেলের জন্মদিন ছিল 1 বছরে, তো সেটা বেশ বড় করেই পালন টালন করেন। এবার রাত্রিবেলার দিকে ওনারা ঘুমিয়েছেন, বললামই একটা শোয়ার ঘর ছিল আর একটা ঘর নাচের জন্য ছিল, বাট নাচ যেহেতু হচ্ছিল না, বাট স্টিল ওটা এমনি পড়েছিল, সেখানে ওরকম কিছু ইউজ হচ্ছিল না। তো হঠাৎ রাত্রিবেলা শুরু হয়, দরজা খুলে যাচ্ছে, নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তো যেহেতু আমি একটু আগেই বললাম যে স্যার একটু নাস্তিক, একটু বিজ্ঞান দিয়ে সবকিছু ভাববার চেষ্টা করেন, তো কাইন্ড অফ উনি প্রথমটা ভাবলেন কোনোভাবে হাওয়ার প্রবলেম হচ্ছে বা কিছু একটা হচ্ছে, উনি অতটা গা করেননি, ব্যাপারটাকে নিয়ে অতটা মাতামাতিও হয়নি, আর জিনিসটা যেমন ছিল
কিছুক্ষণ হওয়ার পর বন্ধ হয়ে গেছে, সেটাকে নিয়ে তো হাওয়ায় হয়েছে এই ব্যাপারটা ভেবে অতটা গা হয়নি। পরের দিনকে যখন নিচে ওনারা আসেন, এমন নয় যে নিচে বাবা মা আছে ওনারা কোনো কথা বলছেন না বা সেরকম কিছু নয়, বাট দে আর উনি ওপরে ওনার মতো করে খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি একই সাথে হচ্ছে, তখন একই সাথেই হয়, ঠিক আছে। এবারে যেটা ঘটনা, উনি যখন আসেন সকালবেলা ওনারা আসেন ব্রেকফাস্ট করতে নিচে, তো হঠাৎ করে ওনার শাশুড়ি আর কি, মানে স্যারের মা জিজ্ঞাসা করছেন, আচ্ছা বৌমা তুমি কি কোনোভাবে কোনো রাত্রিবেলা কি কিছু ওপরের ঘরে সরাচ্ছিলে? ওপরে কিছু মনে হচ্ছে না শুট ছিল তোমার ঘরটা থেকে, তোমাদের কি কিছু শুট ছিল, তোমরা ঘুমাওনি রাতে, কিছু অসুবিধা হয়েছে? তো উনি বলছেন না সেরকম তো কিছু হয়নি, কারণ লোকজন চলে যাওয়ার পরে আমরা সেভাবে জেগেও থাকিনি, কতক্ষণ আর থেকেছি, 12টা 1টা বড়জোর, তারপরে তো ঘুমিয়ে পড়েছে। আমরাও শুনেছি এরকম দরজার আওয়াজ, বাট সবাই ব্যাপারটাকে যেটা হয়ে থাকে একটা ভুল প্রথম দিকে এরকম একটা হয়ে থাকে, তো সেটাকেই ভেবে সবাই ব্যাপারটাকে ইগনোর করে। ফাইন। এবার তারপরের ঘটনা, জিনিসটা এই যে দরজা খোলা বন্ধ হওয়া, এটা মাঝে মাঝে হতে শুরু করে। এবার আগে যেমন রাত্রিবেলা হচ্ছিল, এবার ব্যাপারটা কিন্তু প্রায়ই হতে আরম্ভ করে। স্যার, আমি একটু আগেই বললাম যে ওপরে উনি টিউশন পড়াতে নিয়ে চলে যাচ্ছিলেন। এবার উনি যখন ওই ড্রয়িং আর ডাইনিং রুমটায় পড়াচ্ছেন, হঠাৎ করে দরজাটা বন্ধ হলো, আবার খুলে গেল, এবং পার্টিকুলারলি ওই ঘরটাতে কিন্তু এই প্রবলেমটা হতো। স্টার্টিং হয়েছিল এই ঘরটাতে। এবারে যখন ওই দরজা বন্ধ হচ্ছে খুলছে, তো প্রথমে সবাই একটু হকচকিয়ে যায়, স্টুডেন্টদের মধ্যে অনেকেই আছে যারা একটু ভীতু প্রকৃতির, তারাও একটু ভয় পায়। তো স্যার ব্যাপারটাকে কোনোভাবে ধামাচাপা দেন হলো। এরপরে কিছুদিন পরে এই ব্যাপারটা হচ্ছে, তারপরে নিচে কমপ্লেন আসছে। আচ্ছা, এটা বলে রাখি, ওপরে উঠবার সময় কিন্তু আমি যে কথাটা বলেছিলাম যে উনি নাস্তিক হওয়ার জন্য আমরা যে সাধারণ গৃহপ্রবেশ বা এই ব্যাপারগুলো কিন্তু হয়নি, এবং উনি কিন্তু ওনার জেদটা বজায় রেখেছিলেন। উনি কোনো রকম ধূপ, ইভেন সন্ধ্যা দেওয়া, সেটা যেরকমই হোক না কেন, কোনো ধূপ জ্বালানো, সন্ধে দেওয়া কিচ্ছু ছিল না ঘরের মধ্যে, ঠাকুরের ছবি ছিল না, উনি তখনও কিন্তু এই জেদটা রেখেছিলেন। এরপরে নিচের থেকে প্রচুর কমপ্লেন আসছে, মা বাবা ঘুমোতে পারছে না, প্রচন্ড আওয়াজ হচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে, সেটা তো আচমকাই হচ্ছে। এই ব্যাপারটা জিনিসটা বাড়তে থাকে, উপরের আওয়াজটা নেওয়া যাচ্ছিল না, মানে এটা হয়ে গেছিল যে প্রত্যেক দিন রাত্রিবেলা হলেই এই আওয়াজটা হবেই হবে, ঠিক আছে। তো কাইন্ড অফ প্রত্যেকেই ভয়তে থাকে যে হচ্ছেটা কি, আর কিছুই তো দেখা যাচ্ছে না, দরজা খুললেও সে ঘরে কিছুই নেই, কিন্তু এত আওয়াজ এত কিছু, তো এগুলো মারাত্মকভাবে হতে থাকে। তারপরে হঠাৎ একদিন যেটা হয় সেটা হচ্ছে যে একদিন সকালে উঠে ট্যাঙ্ক পরিষ্কার করবার লোক আসে, ঠিক আছে। ছাদে ওনারা অতটা যেতেন না, তো যখন যান তখন গিয়ে দেখে যে ট্যাঙ্কের পাশে শকুনের বাসা হয়েছে। নর্মালি কিন্তু আমাদের গৃহস্থের বাড়িতে কখনো শকুনের বাসা হতে পারে না। আমি আগেই বলেছিলাম যে একটা জঞ্জাল পাশে ছিল, অনেকে বলতেই পারেন যে জঞ্জালের জন্য হয়েছে, কিন্তু বাসা কখনো গৃহস্থের বাড়িতে হয় না, ঠিক আছে। তো এটা একটা অদ্ভুত লেগেছিল ওদের, বাট তবু ব্যাপারটাকে ওরা ভেঙে দেয়। এবার স্যারের ধীরে ধীরে ভয় হতে আরম্ভ করে, যে কেউই আসছেন। আমি যে বলেছিলাম যে একটা প্রথমে ছোট লোহার গেট,
তারপরে একটা সরু রাস্তা দিয়ে তারপরে বাড়ির দরজাটা। ওই যে রাস্তাটা যেই আসতো সেই বলতো প্রচন্ড পচা গন্ধ, প্রচন্ড, মানে ঢুকলে একটা আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে। এবার ওপরের আওয়াজ কন্টিনিউয়াসলি হচ্ছে, দরজা খোলা নেওয়া। এখন তো মানে স্টুডেন্ট বসে আছে তাতে কিছুই, মানে এত লোক বসে আছে, সাপোজ স্টুডেন্ট মানে ধরে নাও 5-6 জন বলে বসে আছে, তাতেও কিচ্ছু এসে যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে একদিন যেটা হয় সেটা হচ্ছে যে উনি ওপরে একটা সুন্দর ঝাড়বাতি লাগিয়েছিলেন, যেরকম ড্রয়িং রুমে আমরা লাগিয়ে থাকি। বাচ্চারা পড়াশোনা করছিল, হঠাৎ করে সেই ঝাড়বাতিটা পড়ে ভেঙে যায়। এবার ভাগ্যক্রমে কারো গায়ে লাগেনি, কিন্তু প্রত্যেকে সেদিনকে একটু হলেও ভয় পেয়েছিল, কারণ কোনোভাবেই পড়ার কোনো সম্ভাবনা ছিল না। এরপরে এদিকে তো আওয়াজ প্রচুর হয়ে যাচ্ছে, সেটা তো একটা বিশাল বড় মানে বিরক্তিকর একটা ঘটনা হয়ে যায়। যেটা সবচেয়ে বেশি ওদের কি বলবো স্যারকে বেশি নাড়া দেয় সেটা হচ্ছে যে বাচ্চাটা এবার কিন্তু এফেক্ট হতে শুরু করে। বাচ্চাটা যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাটা প্রচন্ড কাঁদতে থাকে, তবুও সেটাকে মেনে নেওয়া গেছিল। বাট বাচ্চাটা একদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে উল্টে পড়ে যায়। এবার কিচ্ছু ছিল না, সিঁড়ির যে স্ল্যাবটা সেখানটাও হঠাৎ করে উল্টে পড়ে যায়। এটাও যদি মানা যেত যে সিঁড়ি দিয়ে নামতে গিয়েও স্লিপ খেয়ে পড়েছে, সেটাও নয়, জাস্ট ও স্ল্যাবটা নেমেছে আর তারপরেও হুমড়ি খেয়ে পড়ে গেছে। তখন ও বলছে রীতিমত মোটামুটি ও কথা বলতে পারে, কে ধাক্কা মেরেছে, মানে ও এটা বুঝিয়ে দিয়েছিল যে কেউ একজন ওকে ধাক্কা মেরেছে। এবং এটা স্যারের কাছে একটু হলেও, যেহেতু বাচ্চার ওপর যখন এটা এসছে তখন একটু টনকটা নড়ে। তো বেসিক্যালি যেটা হয়, তখন উনি পুরোহিত একজন তান্ত্রিককে নিয়ে আসেন এবং উনি যখন ওপরের ঘরগুলো দেখেন, উনি দেখেন যে প্রত্যেকটা ঘরের দরজাটা খুললে অন্য বাড়ির বাথরুমগুলো দেখা যাচ্ছে। এটা একটা বিরাট বড় সামহাও উনি বলেছিলেন বাস্তুদোষ, ঠিক আছে। এটা 1 নম্বর। ঘরটা এমনভাবে বানানো হয়েছিল যে ঘরের মানে শোয়ার ঘরের দরজা খুললে অপোজিট যে বিল্ডিংটা রয়েছে তাদের বাথরুমের দরজাটা, মানে বাথরুমের যে জানলাটা, বাথরুমের ফেসিংটা, এদিকে দরজা, সেটাও তাই। তো উনি বলেছিলেন এটা এক ধরনের বাস্তুদোষ, মানা গেল। তারপরে উনি জিজ্ঞাসা করেছিলেন যে কি হয় না হয়, এবং উনি তারপরে জানান যে এখানে এরকম আওয়াজ, দরজা খুলে নাও। তো পুরোটা উনি পরীক্ষা করে বলেন যে দেখুন, আপনাদের এখানে এমন কেউ আছে যে আপনাদের ঘরের ব্যক্তি নয়, কিন্তু এই ঘরে থাকতে ভালোবাসত। এটা হতে পারে আপনাদের কেউ চেনা পরিচিতি, আপনারা খোঁজ লাগান, আমি তারপরে যজ্ঞে বসবো। আপনার আগে খোঁজ লাগান যে আপনাদের পরিবারের কেউ নয়, কিন্তু আপনাদের চেনা পরিচিতর মধ্যে এমন কেউ যে এই ঘরে আসতে ভালোবাসত, তার এখানে এসে শান্তি পেত। এটা আপনারা খোঁজ লাগান যে এমন কেউ আছে কিনা, তার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। আমি আগেই বলেছিলাম যে উনি নাচ শেখাতেন, এবং তো ন্যাচারালি সুদীপ স্যারের যে টিউশনস ছিল সেখানে স্টুডেন্টরা ছিল, পুরনো স্টুডেন্টদের সাথে তখনই ওই অনেকের সাথে কথাবার্তা হয়, এবং সেরকম কোনো দুর্ঘটনা স্যারের স্টুডেন্টদের থেকে তো হয়নি। এবার স্যারের স্ত্রীর দিক থেকে যে মেয়েগুলি ছিল, যেটা বলেছিলাম যে কয়েকটি মেয়ে থাকতো, কিন্তু যেটা ছিল তাদের সাথে তো অনেক দিন ধরেই কথা নেই। তো তাদের মধ্যে একজনকে উনি ফোন করেন এবং উনি জানতে চান যে মানে এইটা একটা পার্ট, ওনারা অনেককেই ফোন করছেন, কিন্তু ধীরে ধীরে
খোঁজটা লাগান এবং সেখানে একটা তো আসেই যে আমার স্টুডেন্টরা কেমন আছে, তোরা সবাই কি করছিস না করছিস, ভাবে তার বলতে পারছে না কি করছিস না করছিস, সবাই মিলে জিজ্ঞাসা করছে। তখন ওনারা জানতে পারেন যে যে মেয়েটির বাড়িতে খুব প্রবলেম ছিল, সৎমা ছিল এবং ওনারা নাচ ভালোবাসতেন না, তাই জন্য ওই মেয়েটি প্রায় এইখানে বেশিরভাগ সময়টাই ওই ঘরটাতে, আমি যে বললাম যে নাচের ঘরটা ছিল এবং সেই নাচের ঘরে টাইম কাটাতো। তো সেই কারণে ওই ঘরটাতে ভালো লাগতো আর কি, থাকতো। তো জানা গেছে যে ওই মেয়েটি আত্মহত্যা করে, কারণ যেহেতু ওর তো আর কোনো জায়গা ছিল না যাওয়ার এবং বাড়িতে প্রচন্ড অত্যাচার হতো এবং ও সেটা নিতে পারেনি এবং ও আত্মহত্যা করে। তো সবাই মোটামুটি তো ওকেই সন্দেহ করে, কিন্তু সেটা পুরোপুরিভাবে যে কনফার্ম সেটাও বলা যায় না। তবে তান্ত্রিককে জানানো হয় এবং উনি আসেন। উনি এসে এবার পুরো ব্যাপারটা শুনে উনি একটি যেরকম দিনক্ষণ দেখে একটা তারিখ বলেন যে আমি এরকম অমুক তারিখে যজ্ঞে বসবো এবং হয়তো অনেক রকম আওয়াজ শুনতে পারেন, কিন্তু আপনারা সেখানে ভয়টা পাবেন না। ওনারা মোটামুটি এই ব্যাপারটা যে এরকম আমাদের চেনাশোনার মধ্যে ছিল এবং এই মেয়েটি আসতে ভালোবাসতো এবং এখানে থাকতে ভালোবাসতো, কারণ অনেকটা ও যেটা হয় আর কি আমাদের কোনো একটা জায়গায় গেলে যেটা ভুলে থাকা যায় বা এটা, এবার যেহেতু সেই জিনিসটা চলে গেছিল তো সামহাও মেয়েটার আর কোনো জায়গা ছিল না, তো হয়তো কোনো কারণে মেয়েটি আত্মহত্যা করে এবং সেটার সেই মেয়েটি ছিল কিনা এবং সেটা এখনো ওনারা সন্দেহ করেন তিনি, কারণ পরিবারের আর কেউ ছিল না এবং সে সময় মারাও যায়নি যে যেরকম চিন্তা করা যেতে পারে, তো সেটাই ধরা হয়েছিল। এবং ওই ঘরটাতে যেহেতু নাচের প্র্যাকটিস হতো ওই ঘরটাতেই অন্য পছন্দ করতে থাকতে। এবার তান্ত্রিক যেদিন বলেন যে আমি যেদিন যজ্ঞ করতে বসবো অনেক রকম আওয়াজ শুনতে পাবেন, কিন্তু আপনারা কেউ ভয় পাবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পুরোপুরিভাবে এই ব্যাপারটাকে নির্মূল করতে পারবো না। আপনাদেরকে এটা এতটাই মানে কি বলবো আসক্ত আপনার এই বাড়িটার প্রতি, আপনার এই ঘরটার প্রতি, যে একে ছাড়ানোটা আমার পক্ষে ভীষণ মুশকিল। পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব নয়। আমি হয়তো কোনোভাবে ওর শক্তিকে হয়তো আমি ক্ষয় করতে পারি, ওর কিছুটা উপদ্রব হয়তো আমি কমাতে পারবো, কিন্তু আমি পুরোপুরিভাবে নির্মূল করতে কিন্তু ওর শক্তিকে আমি পারবো না। আচ্ছা, এবারে যজ্ঞ শুরু হয়। যজ্ঞ শুরু হওয়ার পরে যখন যজ্ঞ শেষের নানান রকম আওয়াজ শুরু হয়, দরজা খোলা পড়া বলাই হয়েছিল যে এই ঘটনাগুলো কিন্তু যজ্ঞের সময় হবে, আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না এবং আপনারা কিন্তু কোনো রকম চিৎকার চেঁচামেচি করবেন না, চুপ করে থাকবেন। তো পুরো যজ্ঞটা হয়, নানান রকম আওয়াজ হয়, হাওয়া দেয়, বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, স্টিল যজ্ঞটা কমপ্লিট হয়। যজ্ঞ শেষে তখন তান্ত্রিক বলেন আমি এই ঘরটাতে, যে ঘরটাতেই শুরু হয়েছিল উপদ্রবটা এবং আওয়াজ শোনা যায় যে ঘরের টেবিল সরছে, ঘরের খাট সরছে, ঘরের কিছু না কিছু জিনিস সরাসরি মানে নড়াচড়া হচ্ছে, নিচ থেকে পরিষ্কার বোঝা যায়। তো তান্ত্রিক বলেছিল এই ঘরের মাঝখানটাতে আমি একটা ঘট বসাবো, আমি দরজা বন্ধ করে দেব, আপনারা কেউ এই ঘরে আর তখন থাকবেন না, ইভেন আমিও থাকবো না। ঠিক আছে? তো উনি একটা ঘট বসিয়ে তারপরে কিছু একটা মন্ত্র বলেন এবং উনি ধীরে ধীরে দরজাটাকে বন্ধ করে দেন। শুধু লাস্ট একটা তীব্র আর্তনাদ শোনা গেছিল। মেয়েটা পুরো মানে কোনো একটা মেয়ের গলা যেটা তীব্র আর্তনাদ করেছিল এবং সেটা রীতিমতো সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল যে কিছু তো আছে। যতই আমি বিজ্ঞান মনস্ক হই না কেন, তখন ওই স্যার বিশ্বাস করেন যে হ্যাঁ কিছু আছে যেটা বিজ্ঞানের বাইরে, এবং এই আর্তনাদটা ওনাকে পুরোপুরিভাবে কনফার্ম করে দেন। তারপরে উনি ওই ঘরটাকে বন্ধ করে কোনোভাবে উনি ওনার সাথে নিয়ে যান। উনি কি করেছিলেন জানা যায়নি।
তবে উনি একটা কথা বলেছিলেন, এই ঘরটা আপনারা ছেড়ে দিন, আর ঘরের কোনো জিনিস আপনারা নেবেন না, কারণ এই ঘরটার প্রতি সে আসক্ত এবং এই ঘরের প্রত্যেকটা জিনিসের উপর তার মায়া পড়ে গেছে। আপনারা যেটাই নিয়ে যাবেন ওনার হতে পারে, নাও হতে পারে, কোনো রকম বিপদ যেন না হয়, সেই কারণে হতে পারে যে সেটা আসক্তিতে সে চলে গেল। তাই এটাই সবচেয়ে ভালো উপায় হবে, আপনারা ইমিডিয়েটলি এই ঘরটা ছাড়ুন, কারণ এখান ছেড়ে যাবে না, এখানেই থাকবে। অ্যান্ড স্টিল নাও ওই ঘর ওপরে এখনো পর্যন্ত কেউ থাকতে পারে না। আজকে এত বছর হয়ে গেছে, ওপরে কেউ থাকতে পারে না। রাত্রিবেলা কম হয়, বাট আওয়াজ হয়, এখনো আওয়াজ হয়। তো এটাই একটা বিরাট বড় ওনাদের জন্য ধাক্কা ছিল এবং ওই স্যারের জন্য। এরপর থেকে উনি বলেন যে আমি এতটাই ভক্তিতে চলে যাই যে আমি প্রতি বৃহস্পতিবার সত্যনারায়ণের পুজো করতে আরম্ভ করি, কারণ আমার এতদিনের বিশ্বাসকে পুরো ধাক্কা দিয়ে দিয়েছিল। কারণ ওই আর্তনাদ আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো এটা ছিল আমার প্রথম গল্প। কেমন লাগলো সবাই একটু জানিও প্লিজ। হ্যালো হ্যালো তৃষা, হ্যালো বাসু, কৃষ্ণা, থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে আপনারা ধৈর্য ধরে আমার এটা শুনছেন। থ্যাংক ইউ। কতটা আপনাদেরকে ভালো লাগাতে পারছি জানি না, কিন্তু আমি খুবই চেষ্টা করছি আমার দিক থেকে। চলুন। আচ্ছা, ওটা থ্যাংক ইউ শ্যামনিং মিত্র, থ্যাংক ইউ তৃষা, থ্যাংক ইউ মধুমিতাদি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এবার 9টা বাজে, তো আর একটা গল্প বলবো। আরেকটা গল্প বলি। গল্পটি বিহারের, আবার তান্ত্রিক হচ্ছে আমাদের বাঙালি, ঠিক আছে? তো একটি বিহারের জায়গা, মানে বিহারে একটু পুরনো, এটা একটি জিনের গল্প। তো বিহারে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে ওরা বলে, লোকাল লোকেরা বলে ভূতাগাছি, ঠিক আছে? বিকজ ওই জায়গাটা নাকি একটা নদীর পাড়ে বনের মতো, বড় বড় গাছ যেগুলো আছে, আম, জাম, ফুলের গাছ, বেশ বড় বড় যে গাছগুলো আছে ওখানে আছে। কিন্তু ওখান থেকে মানে দুপুরবেলা যাওয়াটাও একটা মানে বেশ দম লাগে আর কি। মানে এমন নাকি হাওয়া দেয় যে মনে হয় যে কিছু একটা আছে, মানে কিছু না থাকলেও মনে হয় কিছু আছে। তো ওখানটা একটা মানে ফিলিংসটাই নাকি ওই জায়গাটা এরকমই, যে রাত্রিবেলা তো কেউ যায় না। তো ন্যাচারালি ওই জায়গাটাকে ওই জন্য সবাই বলে ভূতাগাছি। তো এবারে এই ঘটনা একটু পুরনো। তো বেসিক্যালি কি হয়েছিল, এই ঘটনাটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে যে নবরাত্রি তো ওখানে প্রচন্ড বড় করে হয়, ওরা বেশ ভালো করে করে। তো নবরাত্রিতে যারা মানে কি হয়, বন্ধুরা আর কি, ধরুন মেয়েদের সব বন্ধুদের গ্রুপ রইলো, তো গ্রুপে গ্রুপে কি করে, এক একটা বন্ধুর বাড়িতে শুয়ে যায়, ঠিক আছে? এবার ওই ভূতাগাছি জায়গাটাতেই কিন্তু ভালো ভালো ফুলের গাছগুলো আছে, ঠিক আছে? এবার নবরাত্রিতে ওরা সবাই ওই বিহারের গ্রামের দিকে হোক বা আমাদের যে কোনো গ্রামের দিকে ভোর মানে ওই 4টে 5টা তো হয়, ঠিক আছে? তো
নবরাত্রিতে ফুল তুলতে যায়, যেটা আমাদের এখানেও কিন্তু আশা করি সবাই করেও থাকি। ব্যাপারটাতে ওই যখন পুজো হয়, কোনো লক্ষ্মী পুজো হলো, ভোরবেলা গিয়ে অন্যের বাড়ি থেকে ফুল তুলে আনা, এই ব্যাপারগুলো তো থাকেই। তো এর একটা মজা থাকে। এবার সব অনেকে মিলে গেলে একটা মজা তো হয়। তো ন্যাচারালি ওদের এরকম গ্রুপ গ্রুপ ছিল মেয়েদের, কোনো একটা গ্রুপ কে আগে যেতে পারবে এবং কত ফুল তুলতে পারবে। তো এরকম একটা ওদের একটা ছিল আর কি, যে এই দেখ আমরা আগে। তো মানে তখনকার দিনে গ্রামে মানুষের এন্টারটেনমেন্ট বলতে এগুলোই ছিল। তো ন্যাচারালি এগুলো করতে। এবং আমি নিজেও, আমার মামা বাড়ি গ্রামে, এবং আমি নিজে লক্ষ্মী পুজোর জন্য ফুল তুলতে গেছি অন্যের জায়গায় এখানে। তো ন্যাচারাল মানে এটা একটা অন্য ধরনের ফিলিংস, মজার। বেশ ভোরবেলা উঠে অন্য ফোন, কিন্তু তারপরে ভোরে ওঠা হয় না, তো তারপর আর হয়ও না। তো যাই হোক, তো এখানে ওদের ওদের একটা চল আছে যে ওরা এরকম যারা বন্ধুরা আছে, কয়েকজন বন্ধুরা মিলে গ্রুপ করলো, এই বন্ধুরা মিলে গ্রুপ করলো, যারা যারা ক্লোজ তাদের একটা গ্রুপ, এদের একটা গ্রুপ করে করে, এবং এক একজনের বাড়িতে ওরা থাকতো যাতে একসাথে ওরা যেতে পারে এবং কে কত আগে যেতে পারে এবং কত ফুল তুলতে পারে, এটা ছিল কম্পিটিশন। তো এবারে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা সেদিনকে যেহেতু মানে পূর্ণিমা রাত ছিল, তো বুঝতে পারেনি। এবার ওই টাইমে আমি একটু পুরনো বলছি, তো ন্যাচারালি একটু আগের দিকে অত ওই ঘড়ি দেখে ব্যাপারটা বোঝা যেত না। ওখানটা মানে ওরা ধরে নেয় যে হ্যাঁ ঠিক আছে, এরকম একটা মোটামুটি বোধহয় 4-5টা বেজে গেছে একটু, কারণ তখন তো চারিদিকে ওই জ্যোৎস্নার আলোটা পুরোটা ছড়াতো এবং ওটা নাকি অনেকটাই মনে হতো যে প্রায় ভোরের মতো হয়ে গেছে। তো একটা কোথাও ওরা টাইমটা দেখেনি, তো একটা গ্রুপ বেরিয়ে পড়ে এবং সেখানে যায়। সেখানে ফুলটা যখন তুলতে যায়, ফুলটা তুলতে গেলে ও কিছুতে একটা মানে হাতটা ধরে, ঠিক আছে, কিন্তু কিসে ধরে, কিভাবে ধরে সেটা বোঝা যায়নি। এবার শুধু একটাই যে কথা ও শুনতে পায়, বললে মেরে ফেলবো, ঠিক আছে, বললে মেরে ফেলে দেবো। এবার ওটা হিন্দিতে ছিল, তো আমি কিন্তু বাংলায় বললাম, ঠিক আছে। তো এটা যদি বলিস, মানে এরকম ছিল আর কি, বেশ একটা গম্ভীর গলায়, মানে এরকম চিন্তা করো একটা রাত্রিবেলা, মানে একটা ফুল জাস্ট তুলতে গেছে, কেউ একটা হাত ধরেছে, বাট আমি দেখতে পাচ্ছি না, শুধু একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি, বললে মেরে ফেলে দেবো। ওটা শুনে মেয়েটা ওখানে অজ্ঞান। এরপর তো সব বন্ধুরা ধরাধরি করে নিয়ে যায় বাড়িতে। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা একটু অদ্ভুত। সেটা হচ্ছে যে মেয়েটির ছিল হচ্ছে মা, বাবা ছিলেন না, মা, দাদা, বৌদি, আর মেয়েটির মা, যে মানে মেয়েটির যে পিসে মশাই, তাদের সাথে মানে পিসির বাড়ির সাথে ওদের কানেকশনটা খুব ভালো ছিল। আর যে পিসে মশাই ছিল, পিসে মশাই ও মাকে, মানে মেয়েটির মাকে নিজের দিদির মতো ভালোবাসতেন, মানে খুব ক্লোজ ছিল, ওরা ভাই বোন হিসেবে ওরা খুব ক্লোজ ছিল। তো এরপর যে ঘটনাটা শুরু হয় সেটা একটু মর্মান্তিক, নো ডাউট। মেয়েটি কিচ্ছু মানে মেয়েটার কিন্তু খুব ধুম জ্বর আসে সেদিনের পরে। তারপরে যেরকম মানে ঝাড়ফুঁক করে দেওয়া ওই ব্যাপারটা হয়ে যায়, তাবিজ টাবিজ দিয়ে দেওয়া ওই ব্যাপারটা হয়ে যায়। বাকি মেয়েটার মধ্যে আর কোনো রকম কোনো প্রবলেম তৈরি হয়নি, ঠিক আছে, যে মেয়েটা পাগলামি করছে, মেয়েটা কিছু উল্টোপাল্টা করছে, ওরকম কিচ্ছু হয়নি। মেয়েটার মধ্যে একটাই শুধু পরিবর্তন আসে, সেটা হচ্ছে মেয়েটা মৃত্যু হওয়ার আগে দেখতে পেত, এবং সেটা শুরু হয় পিসেমশাই থেকে। তো মেয়েটা জাস্ট মানে মেয়েটা মাঝে মাঝে প্রচন্ড জ্বর আসতো, এবং জ্বরের মধ্যে শুধু এটুকু বলতো যে এ মারা যাবে।
যেমন ও পিসে মশাইয়ের মৃত্যুটা বলেছিল, এবং সেটা না সবাই ভেবেছিল যে জ্বরের মধ্যে ভুল বকছে। এটা প্রায় 1 মাসের মধ্যে ব্যাপারটা ঘটে। আমি বললাম যে মেয়েটার কাছের মানুষ ছিলেন পিসে মশাই, যেমন মেয়েটারও ছিলেন তেমন মেয়ের পরিবারেরও ছিলেন। ওনার মাকে উনি দিদি হিসেবে সম্মান করতেন, এবং বেশ একটা শেয়ার করা, বিভিন্ন রকম দুঃখ, বিভিন্ন রকম কষ্ট হোক, মজার কথা হোক, এই ব্যাপারগুলো ছিল। এবার মেয়েটা শুধু বলেছিল যে পিসেমশাই মারা যাবেন। অদ্ভুতভাবে তখন সবাই কেউই গুরুত্ব দেয়নি, কারণ অলরেডি ঝাড়ফুঁক করে দেওয়া হয়েছে, জ্বর হয়েছে, তার মধ্যে ভুল বকেছে, সবাই যেটা করে থাকে সেটাই হয়েছে, ইগনোরেন্স। তো 1 মাস পরে পিসেমশাই হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যান। এই ঘটনাটা ঘটার পরে সবারই একটু খারাপ লাগে, এবং ওনার মা প্রচন্ড ভেঙে পড়েছিলেন, কারণ আমি যেটা আগেই বললাম যে প্রচন্ড ভাই হিসেবে ভালোবাসতেন, এবং উনি প্রচন্ড ভেঙে পড়েন। উনি তখনও না ওনাদের মাথায় আসেনি যে আমার মেয়ে এটা বলেছিল, জাস্ট একবারই মেয়েটা বলেছিল, এরকম কোনো ব্যাপারই হয়নি যে মেয়েটা একবারই বলেছিল মেয়েটি এবং সেই ঘটনাটি ঘটেছিল। তো সেই জন্য না সবার মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গেছিল যে মেয়েটাকে বোধহয় কিছু একটা বলেছিল পিসেমশাইয়ের ব্যাপারে, এরকম কিছু হয়নি। এবার জিনিসটা সবাই ভুলে যাচ্ছে, কারণ আমি আগেই বলেছি যে মেয়েটার মধ্যে সেরকম কিন্তু অদ্ভুত কিছু পরিবর্তন এরকম কিন্তু কিছু হয়নি। মেয়েটা খুব স্বাভাবিক, সব খুবই নর্মাল জীবনযাপন করতো। এবার হঠাৎ 1 বছর পরে ওর মায়ের শরীরটা ভাঙতে থাকে। তো মোটামুটি পিসেমশাই মারা যাওয়ার 1 বছর পরে মেয়েটি শুধু এইটুকু বলতো যে দেখিস দাদা, ওর দাদা ছিল, আমি আগেই বললাম, এবং ওর দাদা আর বৌদি কাশ্মীরে থাকতেন, দাদা মিলিটারিতে কাজ করতেন। ও যেরকম ফোনে কথা বলে, ও বলতো দাদা আমার মনে হচ্ছে মা আর থাকবে না। তো দাদা কি বলছে, আজও বোকা বোকা কথা বলিস না তো, মানে এগুলো কি আজে বাজে কথাবার্তা, এটা কেই ভালোবাসবে এগুলো শুনতে, মানে আজে বাজে কথা বলিস না। বলছে আমার মনে হচ্ছে রে আমার মা থাকবে না, তুই না চলে আয়। তো ও দাদা বাজে কথা রাখতো, যত আজে বাজে কথাবার্তা, চিন্তা ভাবনা, ঘরের মধ্যে বসে বসে থাকছি আর যত আজে বাজে চিন্তা ভাবনা। তো এই কথাটা বলা 7 দিন পরে সত্যি ওর মা মারা যায়। এবার ওর দাদার মধ্যে একটা কোথাও সন্দেহ হয়েছিল, বাট স্টিল ওর মনে হয়েছিল ওর দাদার যে ও বোধহয় ইনস্টিংক্ট কাজ করেছে। তখনও না ফিল করতে পারেনি যে মেয়েটি বাজে কোনো ঘটনা আগে থেকে দেখতে পায় বা কিছু ফিল করতে পারে। এটা না মানে মেয়েটা তখন দেখা শুরু মানে আগে থেকে কিছু জিনিস দেখতে পেত, জাস্ট একটা কি বলবো, একটা ফ্ল্যাশব্যাক মতো, ফ্ল্যাশব্যাক, একটা হুট করে একটা কিছু সিন হলো, ব্যাস চলে গেল, লাইক দিস ওয়ে। তো এরকম ব্যাপারটা ছিল, আর কিন্তু কিছু প্রবলেম ছিল না। এবার এটা ন্যাচারালি এটা কি হয় না, অনেকে ভাবে যে এটা কোইন্সিডেন্স, ঠিক আছে, তো তো জিনিসটাকে ইগনোর করা হয়। ন্যাচারালি মা মারা গেছে, কে এটাকে নিয়ে বসবে যে তুই আগে থেকে কি করে জানতে পারলি, এগুলো নিয়ে তো আর কেউ বসবে না, এগুলো নর্মাল ব্যাপার। তো ও কাজ ফাজ হয়ে যাওয়ার পরে ও দাদা কিছুদিন থেকে, তো আচ্ছা তখন মেয়েটাকে পিসির বাড়িতে রেখে দিয়ে আসে, কারণ ওখানে পিসেমশাই ছিল না, তো পিসি ছিল, দিদা ছিল, তো মেয়েটিকে ওখানে রেখে দিয়ে আসে। এবং দাদা, কারণ দাদার কাজ আছে, তো ন্যাচারালি উনি চলে যান কাশ্মীরে। এরপরে যেটি হয় সেটা হচ্ছে যে প্রায় 3-4 মাস পরে মেয়েটি দাদাকে ফোন করে বলে যে দাদা, তোকে পিসেমশাইয়ের মা কিন্তু মেরে ফেলবে, তুই চলে আয়। বলছে কি বলছিস উল্টো পাল্টা? বলছে না, আমি তোকে বলছি শুন, ওনারা বলছে যে তোকে ওনারা নিয়ে চলে যাবেন। বলছে যে এগুলো কেন বলছিস? তো তখন বলছে দাদা তুই আমার কথা বিশ্বাস কর, তুই প্লিজ বাড়ি চলে আয়, তুই ওখানে থাকিস না, ওখানে তো কিছু একটা হবে। তো ও জোর জবরদস্তি করে দাদা বৌদিকে নিয়ে আসে। তো
কোনোভাবে ওই ঘটনাটাকে এড়ানো গেল। এরপরে আরো অনেক কিছু, অনেকের মৃত্যু ও বলতে পারতো বা করতে পারতো, কিন্তু দাদার মৃত্যুটা হয়নি। তো কোথাও এবার লোকজনের একটু মনে হলো যে ঠিক আছে, চলো তাহলে একবার কি দেখানো হবে পুরোহিতকে, ও এইরকম ভাবে বলছে, এত কিছু বলছে, কিন্তু জিনিসটা শুনতেও ভালো লাগছে না, আবার মানে বিশ্বাস করতেও ইচ্ছে করছে না, কিন্তু হয়েছে তো 3টে ঘটনা। তখন সবার মধ্যে একটা কথা মনে হয় যে দেখে নিলে তো খারাপ কিছু ব্যাপার নয়। তো যখন মানে ডাকা হয় আর কি, একজন পুরোহিতকে ডাকা হয়, তো পুরোহিতকে যখন ঢুকছে তো তখন উনি বলেন যে এখানে একে তো মেয়েটির মধ্যে জিনটি এখনো রয়েছে, জিনটি মেয়েটিকে পছন্দ করে, তাই মেয়েটিকে কোনো রকম কোনো প্রবলেম করছে না, শুধুমাত্র তার প্রিয়জনদেরকে মেরে দিচ্ছে এবং সেটাও মেয়েটিকে জানাচ্ছে। এবং আরেকটি যেটি ঘটনা সেটা হচ্ছে যে মা এবং পিসেমশাই সত্যিকারের, সেটা জিন দেখা দিচ্ছে বা কি, বাট ওর চোখের সামনে মা আর পিসেমশাই সবসময় ঘুরে যাচ্ছে এবং ওকে বলছে যে তুই যদি, মানে পুরোহিত এখানে বসে আছেন, মানে পুরোহিত যিনি এসেছিলেন, তো উনি নাকি এখানে, মানে উনি বিছানার একদিকে বসে আছেন, উনি বিছানায় বসেননি, পিসি বসে আছেন, ও বসে আছে, তো ওর মধ্যে জিনটা ওকে, ওর সমস্ত কাছের মানুষদেরকে মারছে এবং ওকে সেটা আগাম জানাচ্ছে যাতে ওর কষ্টটা হয়, কিন্তু ওর মানে কাইন্ড অফ ওর প্রতি ওর একটা ভালো লাগা আছে, তাই ওর কাছের মানুষদের ওর কাছে থাকতে দেবে না। এবং সেটা জিন দেখা দিক বা যেই দেখা দিক, ওর মা, ও যখন জিজ্ঞাসা করা হচ্ছে পুরোহিত মশাই মেয়েটিকে বিছানার ওদিকে যাকে যে তুমি কি দেখতে পাচ্ছ, তো ও বলছে যে আমি মা আর পিসেমশাইকে হাঁটতে দেখছি এবং তারা আমার দিকে রেগে রয়েছে যে কেন আমি আপনার সাথে কথা বলছি। তো তখন উনি বলেন যে তুমি কি এগুলো সত্যি দেখতে পাও? তখন বললো যে হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। তো পুরোহিত মশাই গণনা করেন, যাই করেন, উনি বলেন যে দেখো, যেহেতু ওর দাদার মা মারা গেছিল এবং 1 বছর হয়নি, তো সেই কারণে বললো যে পিসে মশাইয়ের প্রথমে পিণ্ডটা গয়ায় দান করতে হবে, তারপরে আমি এই জিনের প্রবলেমটা আমি তারপরে দেখছি, আগে মা আর পিসে মশাইয়ের ব্যাপারটা দেখি। তো উনি প্রথমে বলেন যে কে গয়ায় পিণ্ডদান করবে, কারণ মায়ের এখন করা যাবে না, 1 বছর হয়নি, আর ওর দাদা পিসেমশাইটা করতে পারবে না, বিকজ মায়ের যেহেতু কাজ এখনো কমপ্লিট হয়নি 1 বছরে, তাহলে কে করবে? তখন ওনার এক জামাই বাবু, উনি বলেন যে ঠিক আছে, আমি পিসেমশাই পিণ্ডদানটা করব। তো ওনাকে বলা হয়, তো উনি তারপরে যখন প্রথম গেছিলেন, প্রথম দিন নাকি ওনার অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, কোনোভাবে পিণ্ডদানটা করতে দেওয়া হচ্ছিল না। এরপরে যিনি ছিলেন জামাইবাবু, উনি বলেন যে এর মানে যেদিন অ্যাক্সিডেন্ট হয় তার পরের দিন বলেন যে আমি এই দিনকে পিণ্ডদান করবই, আজকে যা হয়ে যায় হয়ে যাক। তো অনেক বাধা বা বিপত্তি কাটিয়ে উনি পিণ্ডদানটা করেন। পরের দিনকে পুরোহিত এসে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে আচ্ছা এবার তুমি কাকে দেখতে পাচ্ছ? বলছে এবারে আমি শুধু মাকে দেখতে পাচ্ছি। মেয়েটিকে কিন্তু জানানো হয়নি যে পিসেমশাই এরকম পিণ্ডদান করা হবে, ঠিক আছে? তো মেয়েটি কিন্তু কোনো রকম ভাবে জানতো না। তো এর থেকেই মানে তখন কনফার্ম হয়েছিলেন যে হ্যাঁ মেয়েটি দেখতে পাচ্ছে। এবং তখন উনি বলেছিলেন যে, মেয়েটি বলেছিল যে না আমি শুধু মাকে দেখতে পাচ্ছি, এবং মা খুব কান্নাকাটি করছে যে তুই এটা কেন করলি তোরা। এটা হয়ে গেল। এরপরে যেটা হয়েছিল যে উনি বলেন যে দেখুন আমি
একজন, যেহেতু ওনারা দুজন ছিলেন তাই ওনাদের শক্তিটা অনেক বেশি ছিল। তো ন্যাচারালি যেহেতু আমি আলাদা করে দিয়েছি, ওনার মা বেশি দিন এখানে থাকবেনও না। 1 বছর পরে যখন কাজ হবে বাৎসরিক, উনি অটোমেটিক্যালি মুক্তি পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমায় একটি যজ্ঞ করতে হবে, এবং আমি ওই যজ্ঞটাতে এই জিন যেটি রয়েছে সে হয়তো খুব ক্ষতি করছে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে সবাইকেও মেরে ফেলবে। এবার যেটা ঘটে যে উনি শ্মশানে গিয়ে যজ্ঞ করছিলেন, এবং এখান থেকে মেয়েটি সেই সময় অন্য গলায় তখন বলতে শুরু করে যে ও তো এইগুলো দিয়ে যজ্ঞ করছে, ওকে এগুলো এগুলো দিয়ে ওর যজ্ঞ করছে, ও আমাকে তাড়াতে চাইছে, ঠিক আছে, আমি কিন্তু যাব না। তখন শুরু হয় আসলে এটা। তো তখন এগুলো তো ওনারা কিছু বলেননি, এটা পরে মেলানো হয়েছে। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে উনি যখন একটা কোনো পাত্রে কিছু একটা নিয়ে উনি যখন ফেরত আসছিলেন, তখন এই মেয়েটি এখান থেকে ওর দাদাকে বলছে যে দেখ উনি এসে গেছেন, ওই বটগাছ তলাটার কাছে উনি আছেন, ও কিন্তু আসছে, ওকে কিন্তু ঘরে ঢুকতে দিবি না, ঠিক আছে। তো এরকম চলতে থাকে। তো সত্যি দেখা যায় ও দাদা একটু বেরিয়েছিল এবং গিয়ে দেখে যে সত্যি উনি ওখানটাতেই আছেন। এবং উনি যখন ঢুকলেন তখন তো একটা বিশাল তর্ক বিতর্ক যে তুই যাবি কিনা বল, হ্যান ত্যান, এই ব্যাপারগুলো তো চলতেই থাকে। ওই জল পোড়াটা দেওয়া হয়, ওই চারিদিকে দণ্ডি ফন্ডি কাটা হয়, নানান রকম এগুলো তো হয়। তো কোনোভাবে জিনটা করে যে হ্যাঁ আমি যাব, ঠিক আছে, আমি যেতে রাজি আছি। তখন তান্ত্রিক বলে যে দেখ আমি তো তোর কথায় বিশ্বাস করব না, আমার তো কোনো একটা প্রমাণ লাগবে যে তুই চলে গেছিস, কারণ তুই এই তো মিথ্যেও বলতে পারিস। তখন বলছে যে কি প্রমাণ লাগবে? বলছে যা হোক, তুই যা খুশি কর, কিন্তু আমাকে একটা প্রমাণ তোকে দিয়ে যেতে হবে যে তুই চলে গেছিস, ঠিক আছে। তো যাই হোক, এই তর্ক বিতর্কের পরে আলটিমেটলি হঠাৎ করে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আর যে বটগাছ তলাটার কথা বলছিল মেয়েটি, যে দেখো চলে এসেছিল, তো ওখানটা একটু ফেমাস ওই বটগাছের মোড়, ওটা বটগাছের মোড়ই বলা যায়। তো বটগাছের যে ডালগুলো হয় যথেষ্ট মোটা, একটা ভাঙা, নর্মালি ভেঙে পড়ে যাওয়াটা সম্ভব নয়, তো সেটা নাকি ভেঙে পড়ে গেছিল, এবং এটাই ছিল প্রমাণ যে ও চলে গেছিল। তারপর থেকে মেয়েটার মধ্যে আর কোনো প্রবলেমও হয়নি, আর এই জিনিসগুলোও কিছু হয়নি, সবকিছু নর্মাল। তো এটাই ছিল গল্প, এইটাই গল্প। আমি জানি খুব আচমকা হয়তো শেষ হয়ে গেল, বাট দিস ইজ দ্য থিং আর কি, মানে এই জিনিসগুলো ছিল। কেমন লাগলো আপনাদের একটু জানাবেন। আমি সেকেন্ড টাইম গল্প বলছি, রূপা ঘোষ। কেন খুব বাজে বলছি? ভুবন মনোমোহিনী আমি একটা অলরেডি গল্প বলে দিয়েছিলাম, তো সত্যি লেটে এসছো। থ্যাংক ইউ শ্রমিক সরকার। এগুলো অ্যাকচুয়ালি খুব প্রমাণ তো পাওয়া যায় না, তো এরকম বেসিক্যালি এইরকম ভাবেই ঘটনাগুলো, কারণ এগুলো তো প্রকৃতপক্ষে কেউ দেখেও না, মানে যারা ফিল করতে পারে তারা জানে হয়তো, কিন্তু আমি যখন সংগ্রহ করছি, সে দেখেছে বা শুনেছে, তো এটাই লাস্ট হয় যে এইভাবেই তাকে তাড়ানো হয়েছে বা এইভাবেই তাকে করা হয়েছে এবং তার এটা হয়েছে। তো যার সাথে হয় সত্যি সেটা হয়তো তার পক্ষে যতটা কষ্টকর গল্প যে বলে, সে ততটা গুছিয়ে বা ততটা করে তো বলতে পারে না, তো ন্যাচারালি সেই ফিলিংসটা আনানোটা খুবই কষ্টকর।
কেমন লাগলো সবাই জানিও। থ্যাংক ইউ। চলো তাহলে আজকে আমি শেষ করছি আজকের মতো, ঠিক আছে? আবার 22 তারিখ আসবো, আমি 9 থেকে 15 পাহাড়ে যাচ্ছি। আমি চেষ্টা করব পাহাড়ে কিছু ভূতের ঘটনা নিয়ে আসতে, ওকে? যাতে ওখানকার কিছু যদি লোকাল গল্প পাওয়া যায়, আমি নিশ্চয়ই চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আমাদের 22 তারিখ। থ্যাংক ইউ মধুমিতা রয়, থ্যাংক ইউ সো মাচ। এনকারেজ করো আমাকে যাতে আমি আরো বলতে পারি, আরো নিজেকে ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ। চলো, গুড নাইট।